অন্ধকার সিঁড়ি দিয়ে উঠতে উঠতে অনাথবাবু কেবল একটি কথাই বললেন, আমার আর ভূতের পেছনে ধাওয়া করতে হবে না সীতেশ বাবু, কোনোদিনও না, সেসব মিটে গেছে। বারান্দা দিয়ে যাওয়ার পথে ঘড়িটার দিকে চেয়ে দেখলাম সেরকমই ভাঙা অবস্থা। ঘরের দরজার সামনে পৌঁছে অনাথবাবু বললেন, চলুন। দরজাটা ভেজানো ছিল, আমি হাত দিয়ে ঠেলে ঘরের মধ্যে ঢুকলাম। তারপর তারপর দুপা এগিয়ে মেঝের দিকে চোখ পড়তে আমার সমস্ত শরীরে একটা বিস্ময় ও আতঙ্কের শিহরণ খেলে গেল। জুতো পড়া, ও কে পড়ে আছে মেঝেতে? আর আর বারান্দার দিক থেকে কারোর তো হাসি হালদার বাড়ি আনাচে কানাচে প্রতিধ্বনিত হয়ে আমার রক্ত জল করে আমার জ্ঞান বুদ্ধি চিন্তা সব লোপ পাইয়ে দিচ্ছে। তাহলে কি তাহলে কি তাহলে কি আর কিছু মনে নেই আমার। যখন জ্ঞান হলো, দেখি ভরদ্বাজ আমার খাটের পায়ের দিকে দাঁড়িয়ে আছে, আর আমায় হাত পাখা দিয়ে বাতাস করছে ভবতোষ মজুমদার। আমার চোখ খুলতে দেখে ভবতোষ বাবু বললেন, ভাগ্যে সিধুচরণ আপনাকে দেখেছিল ওই বাড়িতে ঢুকতে, নইলে কি যে দশা হতো আপনার জানি না। তা ওখানে গেছিলেন কোন আক্কেলে? আমি বললাম, অনাথ বাবু যে রাত্রে। ভবতোষ বাবু বাধা দিয়ে বললেন, আর অনাথ বাবু, কাল যে অতগুলো কথা বললুম সেসব বোধহয় কিছুই বিশ্বাস করেননি ভদ্রলোক। ভাগ্যে আপনিও তার সঙ্গে সঙ্গে রাত কাটাতে যাননি ও বাড়িতে। দেখলেন তো ওর অবস্থা, হলধরের যা হয়েছিল এরও ঠিক তাই, মরে একেবারে কাঠ, আর চোখ ঠিক সেইভাবে চাওয়া, সেই দৃষ্টি সেই কড়িকাঠের দিকে। আমি মনে মনে বললাম, না, মরে কাঠ নয়, মরে কি হয়েছে ননাথ বাবু তা আমি জানি। কালো সকালে গেলে হয়তো দেখতে পাবো তাকে। গায়ে কালো কোট, পায়ে বুট জুতো, হালদার বাড়ি পূব দিকের জঙ্গল থেকে নিমের দাঁতন হাতে হাসতে হাসতে বেরিয়ে আসছে।